সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। নতুন একটি ক্লাস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বাঁধন ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উদ্ভিদ কোষ ও টিস্যু। এই ক্লাসটি নিয়ে আমরা আপনাদের সাথে এখানে কথা বলবো। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি স্লাইডের মতো আছে, যা জীবকোষ নিয়ে আমরা এই স্লাইডে কথা বলবো। তারপরে যে টিস্যু অংশটিকে আমরা দুই ভাগে ভাগ করব, টিস্যুর প্রাণী টিস্যু এবং উদ্ভিদ টিস্যু। দুই অংশে আমরা খুব ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। এই অধ্যায়টির উপরে ইউটিউব চ্যানেলে 3টা ক্লাস আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জীবকোষ নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব। তার আগে বলে নিই, এই ক্লাসটা কারা করবেন। আপনি নবম শ্রেণীতে পড়ছেন, নতুন বই পেয়েছেন হাতে, কি পড়বেন কি করবেন বুঝতেছেন না, আপনার জন্য এই ক্লাসটি। কেন এই ক্লাসটি? এখানে আমি একদম রুট লেভেল থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত কথা বলার চেষ্টা করব, যতটুকু সম্ভব আপনাদের নবম দশম শ্রেণী স্ট্যান্ডার্ডে কথা বলার চেষ্টা করব। আপনি দশম শ্রেণীতে উঠছেন, নবম শ্রেণীতে বাইরে যে কিছুই পড়েননি, বই নিয়ে হতাশ, আপনার জন্য এই ক্লাসটি। আপনি এসএসসি পরীক্ষা দিবেন, আমি এখানে এসএসসি বায়োলজি লিখে রাখছি, কারণ হচ্ছে এসএসসি স্ট্যান্ডার্ড ক্লাসগুলো করার চেষ্টা করছি। এসএসসিতে উঠছেন আপনি, এসএসসি পরীক্ষা দিবেন সামনে 26, 27, 28, 29, 30 এসএসসি পরীক্ষা দিবেন, সবার জন্য এই ক্লাসগুলো। কেন এই ক্লাসগুলো? রুট লেভেল থেকে বেসিক লেভেল পর্যন্ত। এখান থেকে আপনি পেয়ে যাবেন সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন, সকল ধরনের কোশ্চেনের সমাধান এবং পূর্ণাঙ্গ একটি সাজেশন সহ এই ভিডিওটা আমি করার ট্রাই করব। আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও হতে যাচ্ছে এইটি। চলুন আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন অধ্যায় 2, জীবকোষ ও টিস্যু। এই যে জীবকোষ, এই অংশটুকু নিয়ে আমি এই ক্লাসে কথা বলার চেষ্টা করব। কোষ, তার আগে বলে নিই কোষ। এটা নিয়ে স্টুডেন্টের ভিতরে অনেক কনফিউশন। কোষ, আমি একদম সিম্পলি কথা বলি। কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যকরী এককে কোষ বলে। কোষ এমন একটি ইউনিট যার জন্য আমাদের দেহ বৃদ্ধি পায়, উদ্ভিদের দেহ বৃদ্ধি পায়। কোষ হচ্ছে দেহ গঠনের একটা ইউনিট। জীবদেহ গঠন ও কার্যকরী এককে কোষ বলে। এই কোষের সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন লেই ও সিকেবিশ 1969 সালে। তার আগে একজন বিজ্ঞানী রবার্ট হুক, তিনি সর্বপ্রথম কোষ ইনভেনশন করছে। তার নাম হচ্ছে রবার্ট হুক, 1665 সাল। এতটুকু কথা আপনাদের এসএসসি পর্যন্ত জানলে হবে। এসএসসিতে উঠলে আপনারা সেল নিয়ে খুব বিস্তারিত পড়াশোনা করার সুযোগ পাবেন। এইচএসসিতে 2টা চ্যাপ্টার আছে, বায়োলজিতে 2টা বই, জুলজি এবং বোটানি। বোটানির ফার্স্ট চ্যাপ্টারে সেল নিয়ে অনেক কথাবার্তা আছে, ওখানে আপনারা গেলে ভালোভাবে জানতে পারবেন। এখানে আমি এসএসসি লেভেলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আপনারা একটু শুনুন। কোষকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ভাগটা বলতে এরকম, মানে কোষের ধরন অনুসারে 3 প্রকার, 3 টাইপস ভাবে কোষকে ভাগ করা যায়। প্রকৃতি অনুসারে, কাজ অনুসারে, নিউক্লিয়াসের গঠন অনুসারে। প্রকৃতি অনুসারে কোষকে দেখেন 2 ভাগে ভাগ করা যায়। এই প্রকৃতি অনুসারে কোষকে 2 ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষ কি, প্রাণী কোষ কিভাবে আমরা প্রকৃতি অনুসারে ভাগ করলাম একটু বুঝিয়ে বলি। যেমন কোষের অধ্যায়তে 2টা চিত্র আছে, এই যে বইতে 2টা চিত্র আছে, একটু দেখেন, বইতে 2টা চিত্র আছে। এই 2টা চিত্র, একটা হচ্ছে নিচেরটা প্রাণী কোষের চিত্র, উপরেরটা উদ্ভিদ কোষের চিত্র। আমরা এই চিত্রতে যদি দেখি, দেখবেন যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নাই। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বিশাল বড়, প্রাণী কোষে কোষ গহ্বর ছোট, নেই বললেই চলে। বইতে আপনারা 2টা চিত্র দেখতে পারেন, আপনারা যেন আইডেন্টিফাই করতে পারেন। এই জন্য প্রকৃতি অনুসারে কোষকে 2 ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। এবার কাজ অনুসারে কোষকে 2 ভাগে ভাগ করা যায়, দেহকোষ ও জনন কোষ। দেহকোষ ও জনন কোষ, একটু কথা বলি, বুঝিয়ে শুনুন। কাজ অনুসারে কোষ 2 প্রকার, দেহকোষ, জনন কোষ। দেহকোষের কাজ কি, জনন কোষের কাজ কি, কেন কাজ অনুসারে ভাগ করা হলো, একটু কোশ্চেন তো এগুলো আমাদের আসে, আমরা যেহেতু ছাত্র মানুষ। তো দেহকোষ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যে কোষ বিভক্ত হয়ে আমাদের দেহ গঠন হয় তাকে দেহকোষ বিভাজন বলে। আমাদের শরীরে আমরা যে সময় বাবু ছিলাম ওই সময় 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এভাবে কোষ বিভাজিত হতে হতে আমরা এ পর্যন্ত ছি। দেহকোষ বিভাজিত যদি না হতো তাহলে আমরা বাবুই থেকে যেতাম, আমাদের দেহের বৃদ্ধি ঘটতো না। এবার জনন কোষ, পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেট বারবার বিভাজিত হয়ে জীবকোষ উৎপন্ন হয়। এই যে জনন কোষের মাধ্যমে আমাদের জীবন ধারাটা বজায় থাকে। বোঝা গেল?
আমাদের যে বংশানুক্রম এটা এই জনন কোষ বিভাজনের ফলে হয়। তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। দেহকোষ, জনন কোষ কাজ অনুসারে দুই প্রকার, বুঝতে পারছেন? অবশ্যই বুঝতে পারছেন। নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই প্রকার। যে কোষে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় আদি কোষ, ইউক্যারিওটিক সেল। আর যেটা হচ্ছে প্রকৃত কোষ, প্রোক্যারিওটিক সেল। তো ইউক্যারিওট আদিকোষ হচ্ছে আদিকোষী কারা? ব্যাকটেরিয়া আদিকোষী। আদিকোষে মাইটোকন্ড্রিয়া নাই, প্লাস্টিড নাই, লাইসোসোম নাই, সাইটোপ্লাজম নাই, কিচ্ছু নাই। শুধু কি আছে? রাইবোসোম আছে। শুধু কি আছে? রাইবোসোম। আদিকোষে শুধু কে থাকে? রাইবোসোম থাকে। আদিকোষে শুধু কে থাকে? রাইবোসোম থাকে। কেন রাইবোসোম থাকে? রাইবোসোম প্রোটিন সংশ্লেষ করে। রাইবোসোম প্রোটিন সংশ্লেষ করে। রাইবোসোম একটা জীব সত্তা বলতে পারেন। প্রকৃত কোষে নিউক্লিয়াস সহ সকল উপাদানই আছে। তো নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই প্রকার। এতটুকু অংশ ক্লিয়ার। আশা করবো আমি কোষ যে তিন ভাগে, প্রকৃতি অনুসারে, কাজ অনুসারে, নিউক্লিয়াসের গঠন অনুসারে, প্রকারভেদ, এগুলো আপনারা বুঝতে পারছেন। এবার আমি একটু চলে আসি এখানে কোষ। এবার মূল কোষ। কোষকে ঘিরে রাখে, মানে কোষ একটা পর্দা দ্বারা বেষ্টিত থাকে। উদ্ভিদ কোষে যেটা পর্দা দ্বারা বেষ্টিত থাকে তার নাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ থেকে কোষ প্রাচীর সরিয়ে নিলে যে অংশটুকু থাকে জেলির মতো তার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম যে পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন। আবার প্লাজমা মেমব্রেনে এক ধরনের ভাঁজ থাকে, এরকম আঙ্গুলের মতো ভাঁজ থাকে, যার নাম হচ্ছে মাইক্রোভিলাই। এবার প্লাজমা মেমব্রেন, প্রোটোপ্লাজম থেকে প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়াস সরিয়ে নিলে যে অংশটি থাকে তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণু কোষে দেখা যায়, যেমন মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোসোম, সেন্ট্রোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড ইত্যাদি। তো আমরা সবগুলা নিয়ে কথা বলবো না, সবগুলো আপনাদের প্রয়োজন নেই, একটু বই থেকে পড়ে নেবেন। প্রয়োজন হচ্ছে কোষপ্রাচীর, প্লাস্টিড, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। আপনারা পূর্ববর্তী শ্রেণীতে যদি দেখেন দেখবেন এখান থেকেই সিকিউ আসে। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার বোর্ড থেকেই সিকিউ, এমসিকিউ, আপনাদের বোর্ড পরীক্ষা, স্কুলের পরীক্ষায়, অর্ধবার্ষিক, বার্ষিক, কোচিং যেখানে পরীক্ষা দেন না কেন কোশ্চেন যেন কমন পড়ে, এখান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার ক্লাসগুলো বেসিক সমৃদ্ধ, কোশ্চেন অ্যানালাইসিস সমৃদ্ধ করার চেষ্টা করব। শুরুতে আমি একটা অধ্যায়ের বেসিক ক্লাস করাবো যেখানে আমি থিওরি নিয়ে কথা বলবো, তারপর আমি কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন সলভ নিয়ে কথা বলবো। তো একটু দেখেন আপনারা কোষপ্রাচীর। কোষপ্রাচীর নিয়ে একটা কথা বলি। কোষপ্রাচীরের দুইটা চিত্রে আমি বোর্ডে আঁকা ট্রাই করছি, যদিও আমার আঁকা অতটা ভালো না, আপনারা ভালোভাবে বাসায় ট্রাই করবেন। একটা হচ্ছে প্রস্থচ্ছেদ, লম্বচ্ছেদ। প্রস্থচ্ছেদ কি, লম্বচ্ছেদ কি, এগুলো আপনারা অবশ্যই খুব ভালোভাবে বুঝেন। প্রস্থচ্ছেদ অনুসারে দেখেন কোষের এই যে অংশটুকু, এটা নাম হচ্ছে মধ্যপর্দা। কোষপ্রাচীরের দুইটা পর্দা থাকে, এটা হলো নাম হলো মধ্যপর্দা। এই অংশটুকুর নাম কি? মধ্যপর্দা। এই যে অংশটুকুর নাম মধ্যপর্দা। এবার এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই যে প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দা। কোষের মধ্যে এরকম একটা পর্দা থাকে যার নাম মধ্যপর্দা, তার পাশে একটা প্রাথমিক প্রাচীর। এবার কোষের তিনটে স্তর, কোষ প্রাচীরের তিনটে স্তর, বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর স্তর। বাইরের যে স্তর তার নাম হচ্ছে বহিঃস্তর, ভিতরের যে স্তর তার নাম হচ্ছে মধ্যস্তর, আর একদম ভিতরে যে স্তর তার নাম হচ্ছে অন্তঃস্তর। এই তিনটে স্তর লম্বচ্ছেদে এইভাবে দেখা যায়, একসাথে দেখা যায়, একসাথে দেখা যায়। একটু বোঝার সুবিধার জন্য দেখলাম, একসাথে দেখা যায় তিনটি স্তরই লম্বচ্ছেদে একসাথে দেখা যায়। আর প্রস্থচ্ছেদে যদি আমরা চিত্র দেখি তিনটে স্তর এরকম আমরা আলাদা আলাদা দেখতে পারবো। এবার কোষপ্রাচীর কি নিয়ে গঠিত? লিগনিন, পেকটিন, লিপিড, সেলুলোজ ইত্যাদি নিয়ে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন ইত্যাদি নিয়ে কোষপ্রাচীর গঠিত। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নিয়ে, কাইটিন সমৃদ্ধ, মানে কাইটিন দ্বারা গঠিত। এবং ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর লিপিড, সেলুলোজ, হেমিসেলুলোজ এসব দিয়ে গঠিত। আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনারা জেনে রাখেন, প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা একটু খাতায় লিখেন, প্লাজমোডেজমাটা। কোষপ্রাচীর একটার সাথে আরেকটা একটা আণুবীক্ষণিক সুতার মতো একটা ছিদ্র দ্বারা সংযুক্ত থাকে, যার মাধ্যমে খনিজ লবণ, পানি ইত্যাদি সরবরাহ করে। কোষপ্রাচীরের মধ্যে একটি আণুবীক্ষণিক ছিদ্র থাকে যার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। প্লাজমোডেজমাটা আমি আরেকবার বলি, একটি কোষপ্রাচীরের সাথে আরেকটি কোষপ্রাচীর একটি আণুবীক্ষণিক ছিদ্র দ্বারা যুক্ত থাকে। এই আণুবীক্ষণিক ছিদ্রের নাম হচ্ছে প্লাজমোডেজমাটা, যার মধ্যে দিয়ে তারা খনিজ লবণ, পানি ইত্যাদি সরবরাহ করে। এই ছিদ্রের নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। আশা করি ক্লিয়ার, একটা এমসিকিউ। এবার কোষপ্রাচীর
আশা করি ক্লিয়ার। এবার আমরা একটু কথা বলি মাইটোকন্ড্রিয়া নিয়ে। মাইটোকন্ড্রিয়া দেখেন, মাইটোকন্ড্রিয়ার এই যে ভাঁজের মতো অংশটি আছে, এই যে ভাঁজ, এই ভাঁজের নাম হচ্ছে ক্রিস্টি। এই ভাঁজের নাম হলো ক্রিস্টি। এবার যে এই যে প্রিন্ট আকার আছে, এটার নাম হচ্ছে অক্সিসোম। অক্সিসোম। আর ভিতরে যে এই যে সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে ঝিল্লি। ঝিল্লি। এই চিত্রের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটি আবিষ্কার করছে কার্ল বেন্ডার 1886 সালে। মাইটোকন্ড্রিয়া নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কথা, কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। আমরা জানি আমাদের দেহে শ্বসন হয়, শ্বসনের 4টা ধাপ আছে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এগুলা নিয়ে আমি কথা বলবো শ্বসন চ্যাপ্টারে। শ্বসনের যে 4টা ধাপ আছে, এর মধ্যে গুরুত্ব যে ধাপ ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র, যেই ধাপে অধিক পরিমাণ এটিপি উৎপন্ন হয়, এই ধাপটা সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। তার মানে মাইটোকন্ড্রিয়াতে থেকে এটিপি অর্থাৎ শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। এজন্য কোষকে পাওয়ার হাউস বলে। সিম্পল কোশ্চেনের অ্যান্সার হচ্ছে শ্বসনের 3য় 4র্থ ধাপ মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়, যেই ধাপে অধিক পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যে শক্তি দ্বারা জীবদেহ পরিচালিত হয়। এই শক্তি মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অবশ্যই আপনারা এটা পড়ে রাখবেন। মাইটোকন্ড্রিয়া নিয়ে এতটুকুই কথা। এবার হচ্ছে আপনারা দেখেন প্লাস্টিড। নিউক্লিয়াসটা লাস্টে বলবো। প্লাস্টিড আর্নস্ট হ্যাকেল 1866 সালে প্লাস্টিড আবিষ্কার করছে। আর্নস্ট হ্যাকেল 1866 সালে প্লাস্টিড আবিষ্কার করে। প্লাস্টিডের 2টা প্রাচীর, একটা হলো বহিঃস্তর, আরেকটা হচ্ছে ভিতরেরটা অন্তঃস্তর। 2টা স্তর থাকে, বহিঃস্তর, অন্তঃস্তর। এবং এই যে অংশটুকু, এই টোটাল অংশটুকুর নাম হচ্ছে গ্রানাম। আর এটার নাম হচ্ছে গ্রানাম ল্যামেলি। গ্রানাম ল্যামেলি, এই যে পাইপের মতো যে অংশটার নাম গ্রানাম ল্যামেলি। আর এই যে মাঝখানে যে অংশটা আছে, তার নাম হচ্ছে এস্ট্রোমা। আর যে অংশটা গ্রানামের সাথে লাগেনি, মানে ফাঁকা আছে, এটার নাম হচ্ছে এস্ট্রোমা ল্যামেলি। যদিও ডান পাশে লিখা হয় না, আমার জায়গা নেই, এই জন্য অবশ্যই চিত্র লেবেলিং আপনারা ডান পাশে করবেন, বাম পাশে না। স্টানাম ল্যামেলি। এটা হচ্ছে প্লাস্টিডের চিত্র। প্লাস্টিডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণ। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি বর্ণের? সবুজ বর্ণ। আর এটা হচ্ছে লাল, নীল ইত্যাদি ফুল ফলের বর্ণ, লাল, নীল, কমলা, হলুদ, কমলা। আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। লিউকোপ্লাস্ট বর্ণহীন। এই হলো প্লাস্টিড। তাহলে প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের, ক্রোমোপ্লাস্ট লাল নীল বর্ণের, ফুল ফল, লিউকোপ্লাস্ট বর্ণহীন। আশা করি এই অংশটুকু ক্লিয়ার। প্লাস্টিড এবার হচ্ছে আমরা আরেকবার একটু বলে নেই। কোষ প্রাচীর। কোষ হচ্ছে 2 ভাগে, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে আবার প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম। কোষ প্রাচীরকে সরিয়ে নিলে কোষ থেকে যে অংশ থাকে তার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। তো এক মিনিট, আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ আমি আরেকবার একটু 2 মিনিটে রিভিউ করি, একটু হোল্ড কর। হ্যাঁ, তো আমরা হচ্ছে কোষ প্রাচীর নিয়ে কথা বললাম, প্লাস্টিড নিয়ে কথা বললাম এবং মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বললাম। লাস্টে যে অংশটুকু তার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিয়ে একটু কথা বলি, শুনুন। এই যে নিউক্লিয়াসের যে ছিদ্র, তার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। এই যে সুতার মতো অংশটি, তার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। এবার নাম হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে অংশটির নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। ওকে,
নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের, এটার নাম নিউক্লিয়াস, নিউক্লিওলাস বা নিউক্লিওলাস বা নিউক্লিয়াস সেন্টার। নিউক্লিয়াস একটা কোষের প্রাণ কেন্দ্র বলা হয়। নিউক্লিয়াসের কয়েকটি অংশ, নিউক্লিয়ার রন্ধ্র, ভিতরে সুতার মতো অংশটির নাম ক্রোমাটিন তন্তু, তার মধ্যে অংশটির নাম নিউক্লিওলাস, এবং এগুলোর বাইরে যে অংশটি তার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো আমরা এই নিউক্লিয়াসটা বুঝতে পারলাম। এবার আমরা একটু রিভিউ করি, এই সকল বিষয়গুলা আরেকবার একটু বলে দিই। শুরুতেই আজকে আমরা জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ কোষ ও টিস্যু, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। তো হচ্ছে কোষ কি? জীবদেহের গঠন ও কার্যকরী এককে কোষ বলে। কোষকে 3 ভাগে ভাগ করা হয়, প্রকৃতি অনুসারে, কাজ অনুসারে, নিউক্লিয়াসের গঠন অনুসারে। প্রকৃতি অনুসারে কোষ 2 প্রকার, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। কাজ অনুসারে কোষ 2 প্রকার, দেহ কোষ, জনন কোষ। দেহ কোষ বিভাজিত হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, জনন কোষ বিভাজিত হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। নিউক্লিয়াসের গঠন আদিকোষী, প্রকৃতকোষী। আদিকোষী নিউক্লিয়াস ব্যাকটেরিয়া, প্রকৃতকোষী নিউক্লিয়াস আমি নিজে। কোষ হচ্ছে কোষের যে প্রাচীর দ্বারা আবৃত তার নাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ যে প্রাচীর দ্বারা আবৃত তার নাম হচ্ছে কোষ প্রাচীর, এবং কোষ থেকে কোষ প্রাচীরকে সরিয়ে নিলে যে অংশটি থাকে তার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের যে আবৃত থাকে, যে আবরণ দ্বারা আবৃত থাকে দ্বিস্তরীয় আবরণ, তার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনে এক ধরনের ভাঁজ থাকে আঙ্গুলের মতো, যার নাম হচ্ছে মাইক্রোভিলাই। এবার প্লাজমা মেমব্রেন, প্রোটোপ্লাজম থেকে প্লাজমা মেমব্রেন ও এই যে নিউক্লিয়াসকে সরিয়ে নিলে যে অংশটুকু থাকে তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের এই সকল অঙ্গাণু দিয়ে গঠিত, এর নাম হচ্ছে কি কি অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রোসোম, রাইবোসোম, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, কোষ গহ্বর। তারপরে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের 3টা স্তর, বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন ইত্যাদি নিয়ে গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন সমৃদ্ধ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড সমৃদ্ধ, লিপিড, সেলুলোজ, হেমিসেলুলোজ দিয়ে গঠিত। একটি কোষ প্রাচীরের সাথে আরেকটি কোষ প্রাচীর যে যুক্ত থাকে, এটি কোষের সাথে আরেকটি কোষের প্রাচীরের মধ্যে যে আণুবীক্ষণিক নালী দ্বারা খনিজ পদার্থ এবং লবণ, খনিজ লবণ ও পানি সরবরাহ করে, সেই ছিদ্রের নাম হচ্ছে প্লাজমোসাইট, প্লাজমোডেজমাটা। অবশ্যই আপনারা এই পয়েন্টটা মনে রাখবেন। কোষ প্রাচীর নিয়ে কথা বললাম, 2টা চিত্রে দেখানোর চেষ্টা করছি, লম্বছেদে এবং প্রস্থচ্ছেদে। তারপরে প্লাস্টিড, আর্নস্ট হ্যাকেল 1866 সালে প্লাস্টিড আবিষ্কার করছে। প্লাস্টিডের কারণে উদ্ভিদ ফল ফুল উৎপন্ন করতে পারে। প্লাস্টিড 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের, ক্রোমোপ্লাস্ট লাল নীল ইত্যাদি বর্ণের, এবং যেটা বর্ণহীন তার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। এবার প্লাস্টিডের 2টা স্তর, বহিঃস্তর, অন্তঃস্তর। প্লাস্টিডে যে চাকতির মতো আছে এই অংশটার নাম হচ্ছে গ্রানাম। গ্রানামের সাথে যে পাইপের দ্বারা আবৃত তার নাম গ্রানাম ল্যামিডি। এবার গ্রানাম এবং গ্রানাম বাদে যে অংশটুকু থাকে জেলির মতো তার নাম এস্টোমা। এস্টোমা যেই অংশটুকু পাইপের সাথে গ্রানামের সাথে আবৃত না, সেটার নাম হচ্ছে এস্টোমা ল্যামিডি। বিস্তারিত আপনারা বললাম, এবং এটার থেকে একটি সিকিউ প্রশ্ন অবশ্যই আসে, আমাদের পৃথিবীতে প্লাস্টিকের গুরুত্ব ব্যাখ্যা করো। এই চিত্রটা দিয়ে দেখবে প্লাস্টিকের গুরুত্ব ব্যাখ্যা করো। আপনারা লিখবেন প্লাস্টিক দ্বারা উদ্ভিদ ফল ফুল উৎপন্ন করে, সেই ফল ফুল খেয়ে জীব জগৎ বেঁচে থাকে, এজন্য প্লাস্টিকের গুরুত্ব অপরিসীম, এটা আপনারা জানেন। তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কার্ল বেন্ডার মাইটোকন্ড্রিয়া 1886 সালে আবিষ্কার করছে। মাইটোকন্ড্রিয়ার যে ভাঁজ থাকে তার নাম ক্রিস্টি, ভিতরে যে বৃত্তাকার যে বৃত্ত থাকে তার নাম অক্সিসোম, এবং এর মধ্যে যে জেলির মতো অংশ থাকে তার নাম ম্যাট্রিক্স, এবং উপরে জেলি দ্বারা মাইটোকন্ড্রিয়া আবৃত। এটা উদ্ভিদ কোষে 200 থেকে 300-র মতো মাইটোকন্ড্রিয়া থাকে। তারপর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের রন্ধ্র। তারপর হচ্ছে এই সুতার মতো অংশটুকুর নাম ক্রোমাটিন তন্তু, ভিতরে একটা সেন্টার নিউক্লিওলাস এবং প্লাজমা থাকে। আশা করি সম্পূর্ণ বিষয়টুকু ক্লিয়ার। আপনাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে গিয়ে বলবেন যে ক্লাসটি কেমন হয়েছে। এরপরে কোন চ্যাপ্টারের ক্লাস আপনারা পেতে আগ্রহী অবশ্যই জানাবেন, এবং যদি ক্লাসটি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য আপনাকে জানাই আমন্ত্রণ। আপনাদের পড়াশোনা ভালো হোক, সবাই সবার কাঙ্ক্ষিত জায়গায় ভালো জায়গায় যান এবং পরিশ্রম করুন বা আপনার স্বপ্ন পূরণ করুন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাকে জানাই আমন্ত্রণ।